হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে বর্তমান যুদ্ধ, এটা আসলে কোন দিকে আসলে এটা রূপ নিতে পারে বা পরিবর্তন হতে পারে। বর্তমানে পোল্যান্ডের আকাশসীমায় যে ড্রোন দেখা গিয়েছে রাশিয়ার, এটা কি আসলে রাশিয়া ইচ্ছে করে করেছে, নাকি একটা যুদ্ধের কৌশল তারা অবলম্বন করেছে? বিষয়টা আসলে একটু জটিল। কেন জটিল? এক কথায় আসলে এখন বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ ভুল হতেই পারে। কেন ভুল হতে পারে? যে ড্রোনগুলা পোল্যান্ডের আকাশসীমায় আ গিয়ে বা ন্যাটো যেটা ধ্বংস করেছে, এটা আসলে বেলারুশেই কিন্তু আসলে মূলত আ ইউক্রেন উত্তরাঞ্চলের পাশেই তো হচ্ছে পোল্যান্ডের সীমান্ত। তো এটা বেলারুশ থেকেও কিন্তু আসলে আ এই ড্রোনগুলা যেতে পারে। অথবা আ রাশিয়া যে জায়গাগুলো দখল করেছে সেখান থেকেও যেতে পারে। আসলে এটা স্পেসিফিক এখন বলা যাচ্ছে না যে কোথায় থেকে আসলে ড্রোনগুলা গিয়েছে। তবে রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে ড্রোনগুলা এগুলা উঠানো হয়। এখন যাই হোক, যেখান থেকে উঠানো হচ্ছে সেটা আসলে ইম্পোর্টেন্টটা হচ্ছে আসলে কি এটা কি আম পোল্যান্ডের আকাশসীমায় বা পোল্যান্ডের ভূমিতে যে এই ড্রোনগুলো গেল, এটা কি আসলেই কি রাশিয়ার একটা কি চাল ছিল? নাকি এইটা আ কোনো না কোনোভাবে মার্কিনীদেরকে অথবা ইউরোপিয়ানদেরকে এটা দেখানোর চেষ্টা করেছে যে, তোমরা যদি ইউক্রেনকে কোনোভাবে যদি আ সহযোগিতা আরও বেশি বাড়াও অথবা তাদের সাথে থেকে যদি রাশিয়ার বিরুদ্ধে যদি কিছু করতে যাও, এর পরিণতি আসলে অনেক কিছু হতে পারে। এটাও কিন্তু আসলে একটা যুদ্ধের কৌশল যে ছোটখাটো কিছু বিষয় দেখিয়ে একটা বড় একটা যুদ্ধের একটা ইঙ্গিত দেওয়া আরকি। তো পশ্চিমারা চেষ্টা করছে যে ইউক্রেন যাতে যুদ্ধে জিতুক। এখানে একটা পয়েন্ট। সে পয়েন্টটা হচ্ছে ইউরোপিয়ানরা চাচ্ছে যে কোনোভাবেই ইউক্রেন যাতে এই যুদ্ধে হেরে না যায়। অপরদিকে চায়না চাচ্ছে রাশিয়া যাতে এই যুদ্ধে কোনোভাবে হেরে না যায়। আসলে এই যুদ্ধটা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে এখন যুদ্ধটা হচ্ছে, এখানে কিন্তু ২ টা পার্ট হয়ে গেছে। একটা পার্ট হচ্ছে রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান এবং আ চীন। এই একটা পক্ষ তৈরি হয়েছে এবং আরেকটা পক্ষ হচ্ছে ইউরোপ। এখন ইউরোপ কেন এই যুদ্ধে রাশিয়াকে জয়ী হতে দিবে না বা জয়ী হতে তারা দেখতে চায় না? এর মূল এবং প্রধান কারণ হচ্ছে ইউরোপ এখন একটা ভয় পাচ্ছে। সেই ভয়টা হচ্ছে রাশিয়া যদি কোনোভাবে এই যুদ্ধে জিতে যায়, তাহলে ইউরোপের যে কোনো দেশে রাশিয়া হামলা করে সেই দেশটা দখল করতে পারবে। এই যে একটা মনোবল বা যে একটা শক্তি, সেটা রাশিয়ার ভেতরে চলে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে ইউক্রেনে যে মূল্যবান যে খনিজ পদার্থগুলা রয়েছে, এগুলা ইউরোপ চাচ্ছে ইউরোপ এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। যদি ইউক্রেন জিতে যায়, তাহলে ইউরোপে এই যে মূল্যবান যে খনিজগুলা, তারা এটা কন্ট্রোল করবে। তা নাহলে অহেতুক তারা কেন এত বিলিয়ন, বিলিয়ন ডলারের যুদ্ধের যে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন ধরনের গোলাবারুদ তারা কেন দিচ্ছে? তাদের একটা অবশ্যই স্বার্থ রয়েছে। আমেরিকা যে এই পর্যন্ত যে মিলিটারি যেসব সহযোগিতা করেছে ইউক্রেনকে, এবং সেটার পরিবর্তে তারা চাচ্ছে যে বিরল খনিজ যে পদার্থগুলা রয়েছে সেটার একটা চুক্তি করার জন্য। মানে আমেরিকা চিন্তা করে দেখেন, আমেরিকা
সহযোগিতা করেছে একটা স্বার্থের জন্য। কারণ জানে, আমেরিকাও জানে, রাশিয়াও জানে যে ইউক্রেনের আহ, যে পূর্বাঞ্চলে যে জায়গাগুলা, খেরসন, জাপোরিজিয়া, তারপর দোনেক্স, এই জায়গাটা মূলত এই অঞ্চলগুলোতে পৃথিবীর সবচেয়ে খুব মূল্যবান কিছু খনিজ পদার্থ রয়েছে, যেগুলা আমেরিকাও টার্গেট রয়েছে এবং রাশিয়া তো রয়েছে। এবং চায়না কেন এখানে সুযোগ খুঁজছে যে চায়না এই যুদ্ধে রাশিয়াকে জয়ী করতে, কারণ চায়নাও চাচ্ছে যদি কোনোভাবে রাশিয়া এই যুদ্ধে জিতে যায় তাহলে ওই যে বিরল খনিজ পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলাই কিন্তু রাশিয়ার সাথে তারা একটা চুক্তি করে তাদের দেশে যাতে তারা নিতে পারে, তার কারণেই রাশিয়াকে তারা সমর্থন করছে। মূলত এই যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়াকে যারা সমর্থন করছে তাদের সবাই কিন্তু তাদের একটা স্বার্থ রয়েছে। এবং উত্তর কোরিয়া এখন কেন করছে, এই প্রশ্নও তো আপনার মনে আসতে পারে। উত্তর কোরিয়া একটা মাত্র কারণে করছে, সেটা হচ্ছে সবসময় উত্তর কোরিয়ার একটা ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে উত্তর কোরিয়ার উপরে প্রচুর পরিমাণে আহ, আপনার বৈদেশিক যে আহ, আক্রমণগুলা সেগুলো হয়েছে। যেমন জাপান করেছে, তারপরে আপনার দীর্ঘদিন থেকে জাপানের আগেও চীনের সাথেও, বহু বছর আগেও চীনের সাথে টুকটাক যুদ্ধ হয়েছে। এবং জাপানের সাথে তো দীর্ঘদিন পর্যন্ত জাপান অনেক দিন পর্যন্ত কোরিয়াকে দখল করে রেখেছে। তো এই যে এখন যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুইটা কোরিয়া কিন্তু একটা সময় এক ছিল এবং কোরিয়ানদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার হয়েছে। সেই দিক থেকে কিমের একটা জিনিস আমার পছন্দ, সেটা হচ্ছে সে সে পারমাণবিক বোমা তৈরি করে আহ, এটা তাদের একটা নিজস্ব একটা একটা নিরাপত্তা বলতে পারেন আপনি, সেটা সে তৈরি করেছে। এবং রাশিয়ার সাথে যদি উত্তর কোরিয়া থাকে তাহলে উত্তর কোরিয়ার কিন্তু আসলে অনেক লাভ হয় বা হবে, কিন্তু এটা অন্য কোনো দেশের সাথে থাকলে হবে না। তো এই ক্ষেত্রে উত্তর কোরিয়া ওই স্বার্থেই মূলত রাশিয়ার সাথে রয়েছে, কিন্তু চীনের স্বার্থটা হচ্ছে অন্য জায়গাতে। কারণ চীন এখন বর্তমানে যে একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে চীনকে হারানো এখন বর্তমানে প্রায় অসম্ভব। কারণ চীনের অর্থনীতি, সামরিক সব দিক থেকে এবং তাদের লোকবল সব দিক দিয়ে তারা এখন স্বয়ংসম্পূর্ণ বলতে পারেন। তো সেই দিক থেকে চীনের আসলে ওরকম উত্তর কোরিয়ার মতো এরকম ভয়ের কোনো জিনিস নাই। কিন্তু চীনের যে টার্গেট সেটা হচ্ছে রাশিয়াকে যদি এই যুদ্ধে তারা জয়ী দেখতে পারে তাহলে যে বিরল যে খনিজ পদার্থগুলো সেটা তাদের রাশিয়ার সাথে তারা চুক্তি করে আনতে পারবে। কিন্তু ইউরোপিয়ানরা যদি এই যুদ্ধে জিতে যায় সেটা পারবে না। এই কারণেই মূলত দুইটি বিশাল সামরিক শক্তি, ন্যাটো, রাশিয়া এবং চায়না, দুই দিকে দুই পক্ষ এই যুদ্ধটাকে সমর্থন করছে। এখন পোল্যান্ডে যে আক্রমণটা হয়েছে এইটা আসলে রাশিয়াকে টার্গেট করে করেছে নাকি, এইটা হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে। দেখুন, পোল্যান্ড একটা এরিয়াতে রয়েছে, সেই এরিয়া বেলারুশ মাঝখানে কিন্তু রয়েছে। এবং রাশিয়া এটা একটা হতে পারে একটা একটা থাকে না এরকম একটা দিয়ে একটা খোঁচা দিয়ে দেখি যে আসলে ইউরোপিয়ানরা আসলে কী বলতে চায়। এটাও হতে পারে অথবা ভুলবশত হতে পারে। এটা ভুলবশত হবে না তখনই যখন ভবিষ্যতে কোনো যুদ্ধে কোনো ইউরোপিয়ান ন্যাটোভুক্ত দেশ এটার সাথে সংযুক্ত যদি না হয়, তাহলে সে পর্যন্ত বোঝা যাবে যে এটা রাশিয়া ভুলক্রমে হয়ে গেছে। কিন্তু এটা যদি পরপর হতেই থাকে বা কোনোভাবে বেলারুশের সীমান্ত দিয়ে যদি রাশিয়া পোল্যান্ড আক্রমণ করে বসে, তাহলে বুঝতে হবে এটা কোনোই ভুলবশত হয়নি বা ভুলবশত এই ড্রোন হামলাটা করা হয়নি।
তো আপাতত এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এখন কি হয় সেটা সামনে যখন কোনো পরিস্থিতি হবে তখন ওই পরিস্থিতি অনুযায়ী আসলে বোঝা যাবে যে আসলে এটা কি রাশিয়ার ভুলবশত পোল্যান্ডে ড্রোন হামলাটা হলো, নাকি এই জিনিসটা তারা একটা টার্গেট করে করেছে। তবে আমার কাছে মনে হচ্ছে রাশিয়ার কিছুটা একটু হলেও প্ল্যান করে করেছে, যুদ্ধের জন্য যদিও না হয়ে থাকে, একটু তারা খোঁচা দিয়ে দেখেছে যে আসলে ইউরোপিয়ানরা কী বলে বা এটার প্রতিক্রিয়া কী হতে পারে। এটা আমার কাছে মনে হলো আর কি। দেখি সামনে আসলে কি হয়। তো ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন। আহ, পরবর্তীতে আমার আলোচনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।